আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব 11। লেখিকা ইসরা তারা ইতি। আকাশটা আজ রোজকার মতো ফকফকে নয়। পশ্চিম কোণে মেটে রঙের মেঘ জমেছে সকাল থেকে। গত 2 দিন ধরে আবহাওয়া অধিদপ্তর অবশ্য জানান দিয়ে যাচ্ছে এই সপ্তাহ জুড়ে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্কিট হাউস সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জেলার ফুটবল দলের 22 জন সুঠাম তরুণ। ডিসি স্যারের অনুমতি নিয়ে আজ শুক্রবারে আয়োজিত হয়েছে একটা ম্যাচ স্কোয়াড দলের অন্যতম দুর্ধর্ষ খেলোয়াড় সাউকি মাঠের একপাশে জার্সি পরে আপাতত বিশ্রাম নিচ্ছে। টাই ব্রেকারের জন্য প্রস্তুত হচ্ছে দুটো দলই। সাউকির পাশে এসে বসে রূপম, ঘাড়ে হাত দিয়ে বলে, আসছিস? পর থেকে মুড অফ। ভাই, সমস্যা কি? সাউকির ঠিক কি অসুবিধে তা রূপম জানে বইকি, তবুও জিজ্ঞেস করছে। প্রতিপক্ষে রয়েছে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাফওয়ান। সাউকির অসুবিধা মূলত সে 2019-এ ঘটে যাওয়া নাফিস শরীফ মার্ডার কেসের সাথে সংশ্লিষ্ট মেসেঞ্জার গ্রুপটার কারণে। সাউকি যখন ফেঁসেছিল তখন মিথ্যে বানোয়াট সাক্ষী দিয়ে মামলাটাকে আরও পোক্ত করেছিল সাফওয়ান, অথচ সাউকির সাথে সাফওয়ানের ছিল বন্ধুত্ব কেবল। এসবের কারণ আজও জানে না সাউকি। জামিন পেয়ে কখনো জানতেও চায়নি, বরাবর এড়িয়ে গিয়েছে। রূপম ধীর গলায় বলল, সাফওয়ানের কথা আমি জানতাম না রে। সত্যি? কোচ বলেনি? না, বলেছে কর্তৃপক্ষ। হুট করে দেখলাম। আচ্ছা, খেলা তো খেললি, এখন বাদ দে। ও খেলবে জানলেও আমি আসতাম। মুড এমনিতেই অফ আমার। আব্বুকে বলে আসিনি তাই এ নিয়ে কথা শুনতে হয় কে জানে। হাঁটুর চামড়া উঠে সেখানটায় সাদা হয়ে আছে। সাউকি দাগটা দেখতে দেখতে জবাব দেয়। আকাশ ছাপিয়ে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে। ক্রমশ বাড়ে গতি। রূপম 2 হাতে চুলে ব্রাশ করে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ওহ শিট! বৃষ্টি তো কি! বলতে বলতেই সাউকি ঘুরে তাকায়, রূপমের দৃষ্টি অনুসরণ করে। রূপমের উদ্বিগ্ন দৃষ্টি তাক করা কালীবাড়ি রোডের গলিতে। ওখানে দাঁড়িয়ে খেলা দেখতে থাকা উৎসুক জনতার ভিড়ের এক কোণে কয়েকজন নার্সিং পড়ুয়া মেয়ে দাঁড়িয়ে আছে। রূপম ধীরে বলে, তোকে বলেছিলাম না যারার কথা? বাড়ি কুমিল্লা, এবছর নার্সিং 2nd ইয়ারে এসেছে এখানে খেলা দেখতে। ওদের ইনস্টিটিউট থেকে সরকারি ক্যাম্পেইন চলছে কি একটা বিষয়ে। কদমতলা থেকে ফিরেছিল, এসে এখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে। দেখবি? না, তোর প্রেমিকা আমি দেখে কি করব? রূপম হেসে পরপর বলে, কয়েকজন শালিকাকেও দেখতে পাচ্ছি সাথে। তাদের দেখতে পারিস। অবশ্য ওগুলো যারার সিনিয়র। সাউকি ফিরে তাকায় না। এ ধরনের ছেঁচড়া স্বভাব তার মাঝে কসমিন কালেও ছিল না। মেয়ের গন্ধ পেলে হুড়মুড়িয়ে পড়ার স্বভাব নেই তার। 2 দল তখনও বসে আছে বৃষ্টি কমবার অপেক্ষায়। এর মাঝে বিস্তীর্ণ মাঠের চারধার হতে সবাই ছুটে গিয়েছে মাথা বাঁচাতে। আশপাশটা ভীষণ ফাঁকা হয়ে যাচ্ছে। সাউকির চোখ সাফওয়ানের দলের ওপর এ নিয়ে 2 বার পড়েছে। যতবার পড়েছে চাপা ক্ষোভটা উপচে উঠছে
চাপা ক্ষোভটা উপচে উঠতে চাইছে ক্রমশ। হাত মুঠি হয় শক্ত করে, বুকটা জ্বলে। খেলার সময় যখন সামনে পেরেছিল তখন ইচ্ছে করছিল খেলার সময় সামনে যখন পড়েছিল তখন ইচ্ছে করছিল একদম ল্যাং মেরে দিতে। সাফওয়ানের ঠোঁটে কৌতুকপূর্ণ হাসির রেখা জেগে উঠেছে দেখেও নিজের মেজাজ নিয়ন্ত্রণে নিয়ে দাঁড়িয়ে থাকে সাউকি, কারণ তাকে ঝামেলা থেকে দূরে থাকতে হবে। মূর্ছনা ছুটছে এই বৃষ্টিতে। এভাবে ছুটতে তার অস্বস্তি হচ্ছিল যদিও, কিন্তু না ছুটলে আর রেহাই নেই। এই যারা মেয়েটার খপ্পরে পড়ে নিজের ব্যান্ড বাজিয়ে ছাড়বে অর্ধেকটা আজ, বাকি অর্ধেক তো ওই বড় ম্যাম আর ডাক্তার মিলে বাজাতেই থাকে। যারা পেছন থেকে ডাকছে ওকে, এই মূর্ছনা আপু একটু দাঁড়াও, ট্রাই বেকারের পরে যাব। এক দণ্ড থেমে মূর্ছনা রাগ দেখিয়ে বলে, তুমি এমন ভাব করছো যেন আন্তর্জাতিক মানের ম্যাচ চলছে এখানে, যার জন্য নিজের একাডেমিক লাইফ রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছো। যারা থতমত খায়, ভেজা মুখটা নামিয়ে নেয় লজ্জায়। সিনিয়র আপু মূর্ছনা, খুব স্ট্রিক্ট একজন সিনিয়র। তার কাছে নিজের প্রেমিকের কথা বলাটা নেহাত বোকামি। ক্যাম্পেইন থেকে ফেরার পথে এখানে ভুজুং ভাজুং দিয়ে মূর্ছনাকে ধরে রেখেছিল রূপমের ম্যাচ দেখবে বলে। বৃষ্টি চলে আসায় শেষটা আর দেখা হলো না। অগত্যা যারাও পা বাড়ায় সার্কিট হাউসের প্রধান ফটকের কাছে গিয়ে তখন থামে মূর্ছনা। এখান থেকে এক দৌড়ে হসপিটালের পেছনের গেটে পৌঁছালে আর ভয় নেই। মর্গের শোভান কাকু গেট খুলে দিলে চুপি চুপি গিয়ে ওয়ার্ডেনকে বললেই সময় নিয়ে ঝামেলা পোহাতে হবে না। কিন্তু তাকে থামতে হলো, পা স্লিপ কাটাতে থামতে হলো খুব কাছে থেকে উড়ে আসা কুশ্রী অশ্রাব্য দুটো শব্দের আঘাতে। কেউ খুব ঠান্ডা গলায় বলল, নাইস নিতম্ব। এপাশের রাস্তাটা ফাঁকা সম্পূর্ণ। লোকজন তলা সংলগ্ন এপাশে রাস্তাটা ফাঁকা সম্পূর্ণ। লোকজন তুলাতলা সংলগ্ন বটতলাতে জামায়েত হয়েছে। মূর্ছনার গা কেঁপে উঠলে অবাক বিস্ময়ে ঘুরে তাকায় ডান পাশে। যেদিকে দেখেছিল বিশ্রামরত জার্সি পরিহিত টগবগে কিছু তরুণ। মূর্ছনা উদাস মায়াভরা চোখ দুটোতে রাজ্যের বিস্ময় নিয়েই তাকিয়ে থাকে ছেলেগুলোর সরল মুখে, যাদের মধ্যে কেউ তার দিকে তাকায়নি, তবে ঠোঁট বাঁকিয়ে মাথা নিচু করে হেসে বুঝিয়ে দিচ্ছে এই কুশ্রী শব্দ দুটো তাদেরও মনের কথা। মূর্ছনা যেহেতু একা ওটি তাকেই বলা হয়েছে ধরে নিয়ে মূর্ছনা দাঁড়িয়ে রইল। শরীরের সাথে আটসাঁট হয়ে থাকা ভেজা ইউনিফর্ম তার। সাফওয়ানের মুখ থেকে নিঃসৃত শব্দ দুটো সাউকি শুনেছে। শুরুতে পাত্তা না দিলেও কপাল কুঁচকে যখন তাকিয়েছে ডানে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণবর্ণের তরুণীকে দেখে চূড়ান্ত হতবাক হয়ে ঘাস থেকে উঠে দাঁড়ায় টানটান হয়ে। মূর্ছনা সাউকিকেও দেখে হতাশ চোখে। মস্তিষ্ক ঘটনাটা প্রসেস করে 1 মিনিটে সাউকির। অতঃপর হাতের মুঠি ছেড়ে শ্বাস ফেলে তাকালো সাফওয়ানের দিকে। চট করে আবার তাকালো মূর্ছনার দিকে। এ মুহূর্তে সাউকি চূড়ান্ত লজ্জায় পড়েছে। ওই মেয়েটা কি ভেবেছে সাউকি এই ছেলেদের সাথে আছে, তার মানে সাউকিও এই ছেলেদের মতো
ওই মেয়েটির চোখ দুটো এসবই বলছে। ওই দৃষ্টি অসহনীয়, লজ্জার। লজ্জা ক্রমশ রাগে পরিণত হয়, রাগ তীব্র ক্ষোভের দাবানলে। তখন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে ফেলে সাউকি। মেজাজ হারিয়ে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চট করে গিয়ে ধরে সাফওয়ানের কলার। নিমিষেই জায়গাটা স্তব্ধ হয়। মূর্ছনা তাকিয়েই আছে। বৃষ্টির ঝাপটা বাড়ছে তো বাড়ছেই। এদিকে সাউকি শক্ত গলায় সাফওয়ানকে বলল, কি বললি? হতবাক সাফওয়ান তবে একটু সময়ে নিজেকে সামলে নিয়ে উল্টো রাগ দেখিয়ে বলে, কি বলেছি? তুই কি বলেছিস মেয়েটাকে? কি বলেছি? বাজে কথা বলেছিস স্কাউন্ড্রেল। কি জানি হচ্ছে সাউকির ভেতর থেকে ক্ষোভের উদ্দীকরণ বেরুচ্ছে। মূর্ছনা তখনও দাঁড়িয়ে আছে। পাশে এসে দাঁড়িয়েছে যারা, হাঁপাচ্ছে সে। বলছে, ওমা, এরা আবার চেতেছে কেন? সাফওয়ান এবার নিজের কলারটা ছাড়িয়ে নিতে হাত বাড়ায়, শান্ত গলায় বলে, সাউকি স্যার। ছাড়বো না, মাপ চাবি তুই। আমি কি করেছি? বলার সাথে সাথে এবার চড় খেলো সাফওয়ান। হাত গালে চেপে রেখে কয়েক ঝলক সাউকিকে দেখে উত্তপ্ত শ্বাস ফেলে এবার সেও ধরল সাউকির কলার, ঝাঁকুনি দিয়ে বলল, তোর সমস্যা কি বাঞ্চোত কোথাকার? তোর মা লাগে? না, তোর মা লাগে। অজাত কোথাকার, তুই মাপ চাবি। সাউকি আর একটা ঘুষি মারল সাফওয়ানের নাক বরাবর। দুজনের টিমের প্রতিটা সদস্য হতভম্ব ভাব কাটিয়ে ছুটে এলো ওদের থামাতে। ততক্ষণে বড্ড দেরি। প্রচণ্ড তেজ নিয়ে সাফওয়ানকে ভেজা মাটিতে ধরাশায়ী করে দুমদাম লাগাতেই থাকলো সাউকি। থামবার নাম নেই। রূপম এসে ওকে টানলো। কর্তৃপক্ষের লোক এলো। ঠান্ডা আর নম্র স্বভাবের ছেলে রাগলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা 5 মিনিটে দেখিয়ে দিয়েছে সাউকি। কিন্তু একই সাথে মার সেও কম খায়নি। সাফওয়ানের হাতে নাক ফেটে রক্ত বেরুচ্ছে। মূর্ছনা তখনও নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, বৃষ্টি মাথায় নিয়ে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মারামারি করতে থাকা 2 শ্রেণীর 2টি ছেলেকে, যারা খুব ভীত গলায় পাশ থেকে বলল, আপু চলো, সুপ্তি আপু কল করছে। এখানে কি দেখছো? টাই বেকারের আগেই মারামারি লেগেছে, চলো চলো। মূর্ছনা প্রতিউত্তর না করলে যারা ওকে টানলো। হাতে টান খেতেই ওর ঘোর কাটলো। আইটাই করে উঠল আতঙ্ক আর অস্বস্তিতে। ঝামেলা বাঁধার স্থানটিতে লোক জমেছে ভীষণ। কি নিয়ে মারামারি লেগেছে জানতে সবাই কৌতূহলী। মূর্ছনা আর দাঁড়ালো না, চুপচাপ ধীর কদমে পিছিয়ে গিয়ে হাঁটা ধরল হসপিটাল রোডে। গা থেকে ভেজা ইউনিফর্ম খুলে একটা ঢিলেঢালা টি-শার্ট আর লং স্কার্টে গা গলিয়ে কাঁথা টেনে বসে আছে মূর্ছনা। মুখভঙ্গি থমথমে, শরীর কাঁপছে তিরতির করে। সুপ্তি আর চোখে ওকে দেখে বলল, ক্যাম্পেইন কেমন হয়েছে? বড় ম্যাম মিটিংয়ে ডেকেছে, যাবি না? মূর্ছনা উদাস গলায় বলে, আজ একটা বিশ্রী ব্যাপার ঘটেছে রে। বিশ্রী ব্যাপারটা মূর্ছনা থেকে শুনেই সুপ্তি হেসে উঠল। তোকে পেয়েছে মানুষ, আর তুই সারাদিন এত হম্বিতম্বি দেখানো মেয়ে আসল সময় খিচ মেরে থাকিস কেন? তখন প্রতিবাদ কোথায় যায় তোর? বাই দ্য ওয়ে, তোর ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কসমেটিক্সের দোকানদারের সাথে ইদানিং বেশি দেখা হয়ে যাচ্ছে তোর। চমকালো মূর্ছনা। পরপর কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, বরগুনা ছোট শহর, লোকটাকে তো কালও দেখলাম পুরীর দোকানে, প্রায়ই দেখি। তাদের দোকানের সামনে থেকে যেতে হয় কাঁচা বাজার। এতে এত অবাক হচ্ছিস কেন? সুপ্তি এগিয়ে এলো, বলল, আচ্ছা শোন, আজ খুব হিরোর মতো মারামারি করেছে তাই না? সুপ্তির অতি আগ্রহ দেখে মূর্ছনা হাসে না। মেরেছে একটা ভিলেনের
মতো খুব বাজেভাবে মেরেছে। একটা থ্যাঙ্কস না দিয়ে চলে এলি? তুই জানিস আমি এসব ঝামেলা এড়িয়ে চলি। বিষয়টা ইনস্টিটিউট অবধি আসার আগে কেটে পড়েছি। অদ্ভুত মেয়ে তুই, ছেলেটা কত হ্যান্ডসাম। তো তো তোর জন্য অযথা ঝামেলা করে মার খেলো, ট্রিটমেন্টের জন্যও সেধে এলি না? একটু নড়েচড়ে উঠল মূর্ছনা। এবার টনক নড়তেই এক রাশ দ্বিধা ছেয়ে গেল মনে। পরপর মৃদু শ্বাসের সাথে সেসব বের করে দিয়ে অস্ফুটে বলল, আমি বলিনি তাকে আমার হয়ে ঝামেলা পাকাতে। তুই এত গেজাস না তো। এমনিই ঝামেলা আমার পিছু ছাড়ে না। বড় ম্যাম পুরো কথাটা শেষ করার আগেই ফাইনাল ইয়ারের মুমু এসে দাঁড়ায় কক্ষের বাইরে। দরজার কপাটে ঠক ঠক আওয়াজ করে বলে, এই মূর্ছনা, মূর্ছনা, তোমাকে বড় স্যার ডাকছেন। মূর্ছনা চমকালো। রক্ত সরে যাওয়া মুখটা নিয়ে তাকালো সুপ্তির দিকে। সুপ্তিও আতঙ্কিত চাপা সরে চেঁচালো, আবার কি করেছিস রে মূর্ছনা? ঝামেলা সত্যিই তোর পিছু ছাড়ে না কেন? এই মেয়ে, এই দুই বেনি, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। লুৎফর রহমান স্যারের গর্জন শুনে শিরদাঁড়া বেয়ে ঘাম ছুটল নিসার। আতঙ্কে হাত পা হিম হয়ে এলো। শটান দাঁড়িয়ে চোখ নামিয়ে ঢোক গিলল বার কয়েক। দুই পাশে ওর রিন্তু আর রুম্পা। দাঁত কেলানি বাদ দিয়ে ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে গেল। লুৎফর রহমান কপাল কুঁচকে এগিয়ে আসেন। হাতে তার চিকন বেত। এটা তিনি সবসময় হাতে রাখেন তার ছাত্রীদের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজমান রাখতে। নিসাকে দুদিন থেকে ধরবেন বলেই ওত পেতে ছিল সে। খবর এসেছে মেয়েটি প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এ ধরনের ইচড়ে পাকা মেয়েরা দু চোখের বিষ লুৎফর রহমানের। নেহাত নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেলেছে, নয়তো বসতেই দিত না বোর্ড এক্সামে। এই বাজে মেয়েটাকে। দাঁত বের করে হাসছ কেন? ফ্রিতে টিচাররা টেস্ট এক্সামের পরেও তোমাদের পেছনে পরিশ্রম দিচ্ছে, পছন্দ হচ্ছে না? নিসা নত মাথাটা আরেকটু নুইয়ে নেয়। সে তো হাসছিল না। রুম্পা আর তাজরি অসভ্য প্রশ্ন করে করে তাকে কাতুকুতু দিয়ে যাচ্ছিল। একথা অবশ্য নিসা লুৎফর স্যারকে বলে না, কারণ নিসা আজ পেয়েছে। লুৎফর স্যার দুদিন যাবৎ তাকে পাকড়াও করার পথ খুঁজছিল, কোনো বাহানা পাচ্ছিল না। আজ যখন পেয়েছে, তর্ক করতে গেলে যদি হেড ম্যামের কাছে নিয়ে যায়। হেড ম্যাম আবার ভীষণ ভয়ঙ্কর। অল্প বয়সী মেয়েরা বিয়ে করেছে শুনলে বাবা মাকে তো বকে, মেয়েটিকে বলে শখের তো কমতি নেই। এই বয়সেই ড্যাব ড্যাব করছো পেকে, ছ্যাঃ, পাকা টকটক গন্ধ ছড়াচ্ছে। সিনথিয়া আপুকে তো সেদিন কাঁদিয়ে ছেড়েছিল। লুৎফর ধমকে উঠল আবার। এখন কথা গেল কোথায়? সাজুগুজু করে এই বয়সেই ছেলে চড়িয়ে বিয়ে বসা মেয়ে কোথাকার। একদম ভোলা সাজার চেষ্টা করবে না। চেহারা দেখাতে স্কুলে আসার প্রয়োজন নেই। পড়াশোনা তো গোল্লায় গিয়েছেই। এক্সট্রা ক্লাস করে কি করবে? কাল থেকে যেন না দেখি এখানে। তোমার জন্য বাকি মেয়েগুলো বকে যাবে। নিসার মুখটা ক্রমশ লাল হচ্ছে। লজ্জা আর অপমানে ও একদমই মিশে গিয়েছে। যদিও গোলগাল শরীরটা দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। লুৎফর রহমান সবটুকু রাগ ঢেলে দিয়ে গিয়ে হোয়াইট বোর্ডের পাশে গিয়ে দাঁড়ালে। নিসাও নিজের বইপত্র সব ব্যাগে পুরে নিল। একবার চোখ তুলে ক্লাসের চারপাশে চোখ বুলিয়ে দেখে সবাই একটা মজার ঘটনা দেখার মতো অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে। চোখ মুখ ঠিকরে পড়ছে কৌতূহল। নিসাকে ক্লাসের অধিকাংশ মেয়েই হিংসা করে। নিসা জানে এর কারণ খুবই সামান্য। নিসার মুখ সুন্দর, চুল সুন্দর, রং সুন্দর। হিংসা থেকে এত ঘৃণা?
হাফ ছেড়ে নিসা ব্যাগ নিয়ে বেরোতেই শুনল লুৎফুর রহমান পড়া ধরতে শুরু করেছে। নিসা কদমে কদমে এগোয়, ভাবছে আজকের এই ঘটনাটা সাদকে বলবে। পরপর নিজেকে সামলে নেয়, না, লোকটা শুনলে ঝামেলা, যে কিছু একটা করে দেবে এটা সত্যি। আর সত্যি এটাও, ধর্মে অনুমতি থাকলেও নিসা যেটা করে ফেলেছে সেটা স্কুলের মেয়েরা করে না। স্কুলের ভালো মেয়েরা বইয়ের পাতায় মুখ গুজে থাকে, পালিয়ে বিয়ে করে স্বামীর সাথে ছোঁয়াছুঁয়ি খেলা খেলে না এতটুকু বয়সেই। তাই একটু কটু কথা শোনা উচিত নেসার। ও অতি পেকেছিল, এটা সত্যি। না পাকলে এতটুকু মেয়ের ঠোঁটে স্বামীর ছুঁয়ে দিলে তার ভালো লাগলো কেন? কেন এখন ক্ষণে ক্ষণে মন চাই ওভাবে ছুঁয়ে দিক, কিন্তু লজ্জায় একথা মুখে ফোটানোর সাধ্য নেই। শেষের কথাটা ভাবতে ভাবতে হঠাৎ নিসার হাসি পায়, অস্ফুটে হেসে ফেলে। পরপর মনটা আবার ফুরফুরে লাগতে শুরু করে সেদিন রাতের চুমুর কথাটা মনে করে। কিছুক্ষণ দাঁড়িয়ে মিটিমিটি হেসে স্কুলের ঝামেলা স্কুলের গেটের ভিতরে রেখেই বাইরে পা রাখে। বাইরেটা ফাঁকা ও অসময়ে বেরিয়েছে, তাই এমনিতেও আজ বৃষ্টি বিধায় লোক সমাগম নেই কাছে দূরে। ও ছাতা নিয়ে এগিয়ে যায়, একটা রিকশা নেই কোথাও। পিরিয়ড পেইন নিয়ে নিসার বেগ পেতে হচ্ছিল হাঁটতে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিকশা যখন পেল, খুশি মনে ডাক দেওয়ার আগেই শুনল বঙ্গবন্ধু সড়ক থেকে কেউ আগেই ডেকে নিয়েছে রিকশাটা। এই খালি ঘোরাও। জি আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। রিকশাওয়ালার বিনীত আওয়াজের সম্বোধন শুনে নিসা হকচকিয়ে ঘুরে দাঁড়ায়। দেখতে পায় স্বয়ং তার শ্বশুর দাঁড়িয়ে, হাতে ছাতা। সেদিনের সেই অগ্নিমূর্তি দেখা মাত্রই নিসা গুটিয়ে যেতে চাইল, যেমন করে শামুক লুকায় খোলসে, কিন্তু পারল না। তার আগেই ধরা পড়েছে অসীম তালুকদারের দৃষ্টিপটে। ছটফট করতে করতে হাত ঘড়ি দেখছিল অসীম। তার মধ্যে ভীষণ অস্থিরতা। কিছুক্ষণ আগে সাউকের ঝামেলার ব্যাপারে অবগত হয়েছে তিনি, এখন সেখানেই যাচ্ছিলেন। অসি সম্মুখে স্কুল ড্রেস পরিহিত দুই বেনিতে সুসজ্জিত নিতান্তই বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে থতমত খায় শুরুতে। পরপর মুখভঙ্গি পাল্টে কপাল কুঁচকে ফেলে। হুট করে ছাদের উপর রাগটা চড়ে যায়। কি এক মেয়েকে বিয়ে করে নিয়েছে হতচ্ছাড়া, বেয়াক্কেল কোথাকার। আর এই মেয়েটাও ইচড়ে পাকা সম্ভবত। এই মেয়েরও দোষ কম নয়। এখন ভুগুক, ভুগতে যখন এসেছে তখন ভুগুক। নিসা আইটাই করছে। রিকশাওয়ালাকে ডিঙিয়ে কয়েক কদম সামনে এগিয়ে নতস্বরে বলল, আসসালামু আলাইকুম বাবা। অসীম তালুকদার চোরা দৃষ্টিতে তাকায়। ভারী পাকা হলেও ভারী মিষ্টি দেখতে। তার ওপর ডাকছে বাবা বলে, যে ডাক শুনলে অসীম মোমের মতো গলে। ওপরে প্রস্তরের ন্যায় কঠোর থেকেই অসীম ভুরু উঁচিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, এই মেয়ে, বাবা কাকে ডাকছো? আমাকে তুমি বাবা ডাকবে না। আমি তোমার বাবা নই, আমি তোমার স্বামীরও বাবা নই। আমাকে বাবা হিসেবে সে মানে না, তাই তুমিও বাবা বলে ডাকবে না, মনে থাকবে। বলতে বলতে তোল্লাই অসীম। নিসা মুখ তোলে না এসব কথা শুনে। তার দৃষ্টি পায়ের নখেই নিবদ্ধ। সহজ গলায় জবাব দিল, জি শ্বশুর আব্বা। বাবা ডাকতে নিষেধ করেছে, তাই নিসা বাবা ডাকবে না, শ্বশুর বাবা বলে ডাকবে। কিন্তু শ্বশুর বাবা শব্দ দুটো শুনে অসীম ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়। রিকশাওয়ালা তাড়া লাগায়, তালুকদার সাহেব যাইবেন না? অসীম ঘাড় ঘুরিয়ে নিসাকে আবার দেখলেন। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার স্বামী কোথায়? শহর চষে বেড়াচ্ছে? নিসা দুই পাশে মাথা নাড়ায়। উনি বাড়িতেই শ্বশুর আব্বা। দেখে এলাম নতুন করে সিভি রেডি করছেন, আর আমি এখানে দাঁড়িয়ে আছি রিকশার জন্য।
রিক্সা পেলে চলে যাব। আশেপাশে তাকায় অসীম। বৃষ্টি নেমে এক শেষ। আশেপাশে দূর দূরান্তে রিক্সার টিকিটই নেই। ওদিকে আবার সময় দেখে সে। সাউকের ঝামেলাটা বুকটা জ্বালিয়ে দিচ্ছে খুব। এই ছেলে কয়টা, সম্ভবত তিনি কবরে যাওয়ার আগেও তাকে জ্বালানো ছাড়বে না। ঘাড় বাঁকিয়ে আবার অসীম দেখে নিসাকে। মৃদু শ্বাস ফেলে সংকোচ পাশে সরিয়ে দিয়ে রিকশায় উঠে পড়ে। বলে, চলো তোমাকে নামিয়ে দেই, উঠে বসো। নিসা ইতস্তত করছে দেখে ধমকায় অসীম। সাদের কাণ্ড ও জ্ঞান দেখেও তিনি হতাশ। এই বৃষ্টিতে মেয়েটাকে রিসিভ করতে আসবে না ছেলেটা? এত আহাম্মক কি করে হয় একজন স্বামী? ও কি জানে না ওর শত্রুর শেষ নেই? এভাবে যদি মেয়েটাকে কেউ ক্ষতি করে দিতে চায়। রাগটা এত বাড়ছিল অসীমের। সাদের উপর দাঁতে দাঁত চেপে সেই রাগ নিসাকে দেখালেন। কি হলো এসব? স্বামীর কুশিক্ষায় কুশিক্ষিত হচ্ছ দেখছি, দাম্ভিক মেয়ে। নিসা চমকে ওঠে, ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে ভীত কদমে এগোয়। জি না, শ্বশুরাব্বা আসছে। মিশুক রিকশার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে নিসা। শ্বাস ফেলছে ভীষণ সতর্ক ভঙ্গিতে। অসীম তালুকদার কপাল কুঁচকে আছেন। মেয়েটা তাকে ভয় পাচ্ছে তিনি টের পাচ্ছেন। কিন্তু যা কথা শোনানোর অসীম শুনিয়ে দিয়েছে। আর এই এতটুকু মেয়েকে কি শোনাবে? তার শুধু লজ্জায় বাড়ছে উল্টো। তিনি জ্ঞানত অমন দামড়া ছেলের জন্য এমন পিচ্চি মেয়ে আনতেন না। নাফিয়াকেও এনেছিলেন খুব দেখে শুনে। নাফিয়া তখন ভার্সিটি স্টুডেন্ট। মেয়েটিকে স্বস্তিতে বসতে দিতে অসীম নিজের গম্ভীরতা ভাঙেন। রিকশাওয়ালা অসীমের পরিচিত। তার তালুকদার ম্যানশনে, তার তালুকদার মিলসে কাজ করত এক সময়। অসীম সাউকির দুশ্চিন্তা পাশে সরিয়ে রেখে হালকা গলায় বলে, নফেল, তোমার ভাইয়ের মাছের ব্যবসা কেমন চলে কুয়াকাটায়? আপনাদের দোয়ায় ভীষণ ভালো চলে তালুকদার সাহেব। তাকে বলবে তালুকদার বাড়িতে কিছু তাপসী মাছ আর আইর মাছ পাঠিয়ে দিতে। অবশ্য আমি খবর পাঠাতাম, একদম তাজা দেখে পাঠাতে বলবে। কুয়াকাটার মাছ, আহ সেই স্বাদ! বরগুনা বাজারে যা আসে মুখে দিলে কুলি করতে মন চায়। জি আচ্ছা তালুকদার সাহেব। আর ইলিশ কি খাবেন? ইলিশের কথাও বলে দিব। ইলিশ দরকার নেই। ইলিশ আবার বিষখালী নদীরটাই বেশি স্বাদের। একটু হঠাৎ থামলেন অসীম। ঘাড় ঘুরিয়ে পাশে মাথা নিচু করে বসে থাকা তরুণীর পাংশু বর্ণের মুখটা দেখে গলা খাকারি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলেন। নিসা চোখ তুলল ভয়ে। অসীম বললেন, তা বিষখালীর ইলিশ কিনেছে তোমার স্বামী? 3 দিন ধরে মাছের হিড়িক পড়েছে শুনতে পাচ্ছি। নিসা মাথা নাড়ায়। বাজার সদাই তো ঠিকমতো করা হয় না। নিসা রাতে সময় পাচ্ছে না তাই। অসীম কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে হুট করে পকেট থেকে 3000 টাকা বের করে দিয়ে বললেন, এটা রাখো, তোমার স্বামীকে দিয়ে আনিয়ে খেও। রাত 12টার পরে যেতে বলবে আজ। ওই সময়ে ইলিশের চালানটা তাজা থাকে, সরাসরি বিষখালী থেকেই আসে। নিসা টাকাটা না নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে অসীমের হাতের দিকে। অসীম বিরক্ত গলায় ধমকালেন আবার, কি হলো নাও? নিসা ধমক খেয়ে টাকাটা নেয়। অসীম বলে, বাবা কি করতেন? তিনি কিভাবে গত হয়েছেন? ঠিকাদারি করতেন। কেউ শত্রুতার জের ধরে পেটে ছুরি বসিয়েছিল। অসীম আঁতকে ওঠার ভঙ্গিতে ফের তাকায়। আহত চোখে দেখতে থাকে বাচ্চা মেয়েটাকে। বাড়ির সামনে পৌঁছালে নিসা বলে ওঠে, বাবা আমি নামবো। এসে গিয়েছি। রিকশা নিসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়তেই অসীম উঁকি দিয়ে বাড়িটা দেখলেন। এটা পাকা বাড়ি, তবে
টিনের চালা। বললেন ভাড়া কত? 4,500 টাকা। আশেপাশে ব্যাচেলার আছে নাকি? এসব জায়গায় তো ব্যাচেলার বাসার অভাব নেই, আর তোমার স্বামীও তো আক্কেল নেই। নিশা মাথা নাড়িয়ে বলে, জি না, ব্যাচেলার নেই। ঠিক আছে, যাও। নিশা তবুও দাঁড়িয়ে থাকলো দ্বিধাভরা মন নিয়ে। বহু কষ্টে তুতলে বলল, আপনি ভেতরে আসবেন না বাবা? না। জবাবটা অসীম শক্ত গলায় দিয়ে রিকশাওয়ালাকে রিকশা ঘোরাতে বললেন। শ্বশুর চলে যাওয়ার পরে হাতের টাকাটা উল্টে পাল্টে দেখতে থাকে নিশা কতক্ষণ। তার যে কি খুশি লাগছে, এটা তার স্বামীকে দেখালে সেও খুশি হবে নির্ঘাত। লোকটার মন মেজাজ গত 2 দিন থেকে ঠিক নেই। বিছানায় শুলে নিশার দিকে ফেরে না, একটু বসে কথা বলে না। চাকরির জন্য দুশ্চিন্তা করছে হয়তো। ভাবতে ভাবতে হঠাৎ আবার নিশার হাতটা তলপেটে চলে যায়। তলপেটের ঠিক আরেকটু নিচে অসহনীয় যন্ত্রণা অনুভূত হয়েছে। আজকের দিনের মতো 3বার হচ্ছে। হঠাৎ হঠাৎ এমন ব্যথা করার কারণ নিশা জানে না। পেট চেপে ধরে বাসার সামনে গিয়ে দরজায় চাবি দিয়ে ভেতরে ঢুকেই নেশা থমকায়। শোনো, কেমন লাগছে? এইটা নেব? মানাবে? খুব চমৎকার একটা সালোয়ার স্যুট গায়ে ধরে রেখে আহ্লাদি স্বরে জানতে চায় ফাতেমা। শাহেদ মোবাইলে কথা বলা থামিয়ে স্পিকারটা আঙুলে চেপে রেখে হাসি দিয়ে বলে, ভীষণ সুন্দর লাগছে, নিয়ে নাও। ফাতেমা আনন্দিত ভঙ্গিতে সালোয়ার স্যুটটা সেলস গার্লের হাতে ধরিয়ে কাউন্টারে জমা দিতে বলবে, তার আগে শাহেদ হঠাৎ ঘুরে বলে ওঠে, শোনো, এটার 38 সাইজের আর একটা নিও। আদেশ দিয়েই শাহেদ আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফাতেমা সালোয়ার স্যুট হাতে দাঁড়িয়ে আছে ভাবলেশীন মুখে। সে শাহেদের ওপর বিরক্ত হবে নাকি কষ্ট পাবে নাকি নাফিয়ার উপর হিংসা করবে বুঝতে পারছে না। কিন্তু সেও তো বিয়ের কাগজে সই করার আগে অপরাধী ভঙ্গিতে বসে থাকা শাহেদের 2 হাত ছুঁয়ে কথা দিয়েছিল, নাফিয়াকে কখনো হিংসা করবে না। মানুষটার গা ছুঁয়ে এই আগুন নিয়ে খেলায় নেমেছিল। আজ কেন সুপ্ত হিংসাবোধ জাগ্রত হচ্ছে? কেন মন চাচ্ছে নাফিয়াকে ডিঙিয়ে শাহেদের কাছে একটু স্পেশালি থাকতে? শাহেদ তাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এইভাবে নাফিয়াকে ভালোবাসে এটাও ফাতেমা টের পায়। একইভাবে নাফিয়াকে ভালোবাসে এটাও ফাতেমা টের পায়। এটা বেশ অদ্ভুত, অসম্ভব। একসাথে দুজনকে ভালোবাসা যায়? হাতের সালোয়ার স্যুটটা সেলস গার্লের হাতে ধরিয়ে ফাতেমা বলে, এটার 38 সাইজেরও একটা দেবেন। সেলস গার্ল চলে যেতেই শাহেদ আসে ব্যস্ত হয়ে বলে, আর কিছু নেবে না? ওখানে একটা টপস দেখেছি তোমার জন্য, ভীষণ সুন্দর, চলো দেখবে। ওখানে একটা টপস দেখেছি তোমার জন্য, ভীষণ সুন্দর, চলো দেখবে। মুখ ভার করে ফাতেমা বলে, নাফিয়ার জন্য দেখোনি? শাহেদ ফাতেমার অভিব্যক্তি টের পায়, কিন্তু ওসবে এখানে বিশেষ পাত্তা না দিয়ে, নাফিয়া এসব পরে না, ওর জন্য কিছু চুড়ি দেখবো আমি। ফাতেমা চুপচাপ শাহেদের পাশে হাঁটছে। মনটা হুট করে মারাত্মক বিষিয়ে উঠেছে। জেনে বুঝে একটা অপরাধ সে করেছে। বহুভাবে চেষ্টা করে যাচ্ছে নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে নিজেকে অসহায় সাজিয়ে মাফ চেয়ে নিতে পারছে না। বারবার, সবসময়, সব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে সব কিছুর জন্য ফাতেমাই দায়ী। ফাতেমাই খলনায়িকা। কেন কানাডায় বসেও ফেসবুকে ফেক আইডি দিয়ে শাহেদকে দেখে দীর্ঘশ্বাস ফেলত ও? কেন শাহেদের পাশে হাসি খুশি এক লক্ষ্মী বউয়ের ছবি দেখে ও কাঁদত শাহেদকে পেতে? কেন
মরা কান্না কাঁদত ওদের সুখী দেখে। কেন শাহেদের ভালোবাসা আবার পাওয়ার নেশা জাগতো। তাতে ধর্ম ছাড়ার হলেও ছাড়তে রাজি হলো কেন? কেন দেশে ফিরে শাহেদের সাথে যোগাযোগ করে আবার ওকে নরম বানিয়ে ফেলেছিল? কেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না ও? এত কিছু করে ফাতেমা পেল কি? শাহেদকে পেল, আসলেই পেল। প্রহসন চলছে তাদের তিনজনের দাম্পত্যে। এর শেষ কোথায়? শুরুটা তো অমৃতা ওরফে ফাতেমার হাত ধরে হয়েছিল, শেষ হবে কার হাতে? ঘরে ঢুকে দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে নিসা। সাদ একটা প্যান্ট পরে আছে শুধু, গা খালি। তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে তার ল্যাপটপে কিছু টাইপ করছে, ঠোঁটে চেপে আছে সিগারেটের শলাকা, কপাল কুঁচকে আছে। নিসা দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে। এমন ভয়ঙ্কর সুন্দর পুরুষটি নিসার, একথা মনে পড়তে আশ্চর্য হতে হয় নিসার বারবার। দরজা খোলার শব্দে সাদ ঘুরে নিসাকে দেখতে পেয়েই চটজলদি হাতের সিগারেটটা অ্যাশট্রেতে চেপে নিভিয়ে ফেলল। উঠে গিয়ে অ্যাশট্রেটা ব্যালকনিতে রেখে এলো। এটা করছে সাদ যেদিন থেকে জানতে পেরেছে নিসার অ্যাজমা। ওর সামনে খুল্লামখুল্লা সিগারেট খাওয়ার মতো নির্মম কাজটা সাদ সেদিন থেকে করেনি। লাগাম টেনেছে নিজের পাপিষ্ঠ নেশায়। খালি গা শার্টে ঢাকতে ঢাকতে নিসার সম্মুখে দাঁড়িয়ে বলল, দুইটাই ছুটি হবার কথা না? এত তাড়াতাড়ি এলে? আবার যাওয়ার কথা ছিল তো। আমার যাওয়ার কথা ছিল তো। লুকিয়ে একটা ফোন করা যেত না? স্কুলের ঘটনাটা ফের মনে পড়ল নিসার। মুখটা ফ্যাকাশে হয়ে উঠতেই সাদের সন্দেহ বাড়ল। জোর দিয়ে জানতে চাইল কি হয়েছে, কে কি বলেছে। নিসা চোখ নামিয়ে নেয়। প্রসঙ্গটা লোকাতে কেবল বলেছিল, না কেউ। নিসামণি, তোমার প্রতিটা মুখভঙ্গি আমি পড়তে পারি। তুমি খুশি হলে তোমার চোখ কেমন হয়, তুমি রাগে ফেটে পড়লে তোমার মুখ কেমন হয়, তুমি কারো থেকে কথা শুনলে বিষণ্ণতায় তোমার মুখ কেমন হয়, এসব আমি 2 বছর ধরে জানি। তুমি ক্লাস 9-এ উঠেছিলে তখন, আমি তখন কেবল রাজনীতি ছেড়ে ঘর নিয়েছিলাম। আমার গোটানো দুনিয়ায় একটা বড় অংশ হয়ে এসেছিলে। আমার সম্পূর্ণ মনোযোগ তোমার উপরেই থাকতো। তাই বলছি, আমার থেকে কখনো কিছু লুকানোর চেষ্টা করবে না। এটা এই একবারই বললাম, মনে রাখবে সব সময়। আসলে আমি মানুষটা একটু তেড়া তো, খোঁচাখুচির অভ্যাস। তাই ভালোই ভালোই বলে দাও, আমার খাটনি না বাড়িয়ে। কে কি বলেছে তোমার, বড় আপু নাকি স্কুলের কেউ? দেখো, তুমি এটা নিয়ে আমাকে খাটালে আমি তোমার স্কুলেও চলে যেতে পারি। নিসা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর ঢোক গিলে সবেগে মাথা নাড়িয়ে বলে, আসলে ভীষণ পেট ব্যথা। বলতে বলতে আবার পেট চেপে ধরে নিসা। ওর আসলে পেটে ব্যথাটা বাড়ছে ভীষণ। সাদ অবাক হয়ে ধরল ওকে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইনহেলার আনবো, দিবা? নিসার হাসি পেল যন্ত্রণাকাতর শরীরেও। অস্ফুটে বলল, পেটে ব্যথা হলে ইনহেলার দেয় মানুষ? কি জানি, বুঝি না ঠিক। তোমার লাগলে দিবে। আমাদের দাদুবাড়ির এলাকায় এক বৃদ্ধ মহিলা ছিলেন বুঝলে, সে যে ওষুধ কুড়িয়ে পেত সেটাই খেয়ে ফেলতো। কিছু জানতে চাইলেই বলতো, আরে খেয়ে ফেলেছি, একটা না একটা কাজে অবশ্যই দিবে। নিসা একটু শব্দ করে হাসল সাদের কথা শুনে। সাদও হাসল। পরপর যখন মাগো বলে মৃদু ঘুমিয়ে আবার পেট চেপে ধরল, সাদও মৃদু আওয়াজে চেঁচায়, মাই গড, আসলে সমস্যাটা কোথায়? গ্যাস পাম্প করেনি তো? আনবো ফার্মেসি থেকে 2টো ট্যাবলেট? নিসা দারুণ লজ্জা পাচ্ছে। ওকে লজ্জা পেতে দেখে সাদ আরো অবাক, একটু ধমকে বলল, নটাঙ্কি না করে বলবা কি সমস্যা? নিসা এবার এক কাজ করলো, তার লজ্জা
কাতর চোখ দুটো সাদের চোখে রেখে বলল, কেন? আপনি নাকি আমার অভিব্যক্তি পড়ে ফেলতে পারেন 2 বছর ধরে, তো আপনি বুঝতে পারছেন না? সাদ নিসার পাশে বসলো। বলল, না পারছি না, কারণ গত 2 বছরে কেউ পেট ব্যথা করলে লজ্জা পেত না। এটা এই প্রথম দেখছি। এই পাগলের মতো আচরণ এই প্রথম দেখছি। নিসা হাসি চেপে রেখে সামান্য বিরক্ত সুরে জবাব দেয় তৎক্ষণাৎ বিড়বিড় করে, মেয়েদের কখনো কখনো পেটে ব্যথা হতেই পারে, আপনার এসব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। সাদ থমকায়, মিনিট 2 নিস্পৃহ ভঙ্গিতে নিসাকে দেখে। নিসা লজ্জায় জমে গিয়ে উঠতে চাইলে হঠাৎ ওর হাত টেনে আবার বসিয়ে দেয়। খুব নিচু গলায় প্রায় ফিসফিসিয়ে নিসাকে বলে, ডাক্তার দেখাতে হয়? নিসা লজ্জায় আরো বেশি লাল হয়, মাথা নিচু করে মাথা নাড়ায় ধীরে ধীরে। সাদ ওর হাতটা ছেড়ে দেয়। দুজনের মধ্যকার অস্বস্তি কমাতে প্রসঙ্গ পাল্টাতে সাদ বলে ওঠে, একটা কথা বলার ছিল, জানি না কিভাবে নেবে, তবে আমি চাইবো তুমি এই কথাটা মানো। অধিকার বলো বা যাই বলো, আমি চাচ্ছি তুমি আমার কথা শোনো। বলুন। রিক্ত বাদে বাকি বান্ধবীগুলো থেকে একটু এড়িয়ে চলবে। অনেক কিছু কানে আসে আমার। আমি পছন্দ করছি না ওদের সাথে তোমার চলাফেরা। আর বান্ধবী তো একটা থাকলেই হয়, এত কেন লাগে? নিসার হাসি পাচ্ছে লোকটার টুকটাক শাসনে। বাধ্য মেয়ের মতো দুপাশে মাথা নেড়ে জবাব দেয়, জি আচ্ছা। আরেকটা কথা। কি? তোমার কোচিং এ তুর্য বলে ছেলেটা, ওর সাথে কথা বলবে না আর কোনো পরিস্থিতিতেই। নোট দিতে চেয়েছে, কলম তুলে দিয়ে হেল্প করেছে বলে ধন্যবাদ দিয়েছ। এসে যদি বলে, নিসা আমাকে এই উপন্যাসটা বুঝিয়ে দাও, বা যে কোনো ব্যাপারেই হোক, আমি নিষেধ করার পরেও যদি শুনি ওর সাথে কথা বলেছ, তবুও কিন্তু সেটা এক্সেস হিসাবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড। নিসার পেট ব্যথা লোকটার সরলতায় ভরা স্বামীসুলভ শাসনে উবে যায় ক্রমশ। সাদের চোখে চোখ রেখে অস্ফুটে বলল, আর কি কি এক্সেস হিসাবে গণ্য হবে সব একসাথে বলে দিন। মনে রাখতে পারবে? সাদ মনে রাখতে পারবে? সাদ বলল। নিসা বলল, আমার ব্রেন শার্প। সাদ শ্বাস নেয়। মেয়েটির চোখে বেশ সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে বলে, তোমার ওড়না পরা হয় না? কোনো কালেই হয় না। ওভাবে ওড়না পরে না। কিভাবে ওড়না পরতে হয় তুমি কিন্তু সেটা জানো। আই থিঙ্ক বোঝাতে হবে না। সেভাবে পড়বে। আজকের পর থেকে না মানলে এটা এক্সেস হিসাবে গণ্য হবে। নিসা চোখ নামিয়ে নেয়। তার কান গরম হয় লাজে। বলে, আর পোশাকের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবে। সাদা সুতি পায়জামা এই বৃষ্টি সিজনে পরবে না। ভিজলে বাদামি পা স্পষ্ট ফুটে থাকে। স্কুল ড্রেসের সাথে আর কি রং পরবো? সাদাই পরবে, তবে সুতি নয়। একটা মোটা ফেব্রিক আছে, নাম ভুলে গিয়েছি। বিকেলে বেরিয়ে টেইলারের কাছে নিয়ে যাব তোমাকে। নিসা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে, আর? সাদ মোবাইলে সময় দেখে বলে, আবার আরেক দিন বলবো সেসব। মুখ হাত ধুয়ে এসো, ভাত খাবো। নিসা বলল, সব তো বিয়ের প্রথম রাত থেকে আপনিই বলে আসছেন, আমি কিছু বলবো না? সাদ অবাক নজরে তাকায়, অস্ফুটে বলে, বলো তবে, তুমি কি বলবে? আপনি কি কি করলে আমি এক্সেস হিসাবে ধরে নেব সেসব। ও হ্যাঁ, বলো। নিসা নড়ে চড়ে বসে। খুব দুঃসাহসী একটা কাজ করতে চলেছে, তাই গলা খাকারে দিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে নেয়। বলতে শুরু করে, তার আগে বলুন, রিক্তর ওড়না পরা হয় কি না? থতমত খায় সাদ। হতভম্ব গলায় বলে, ওকে খেয়াল করিনি। কেন খেয়াল করেনি? আরে ওকে কেন খেয়াল করব? ও আমার কিছু হয় নাকি?
আমিও তো আপনার কিছু হতাম না, তখন আমার ওড়না পরা এত খুঁটিয়ে দেখতেন কেন? সাদ এইবার মাটির সাথে মিশতে চায় ধরা পড়ে যাওয়ার লজ্জায় পাকা মেয়েটা তাকে ধরাশায়ী করে ফেলবে বুঝতে পারল। আর কথা ঘোরানো ঠিক হবে না, তাই গম্ভীর গলায় স্বীকারোক্তি দিল। ইতস্তত করে বলে, এটা উচিত কাজ ছিল না, তবুও স্বাভাবিক নিশামণি, আমি যার প্রতি অনুভূতি এনেছি তাকে একটু খুঁটিয়েই দেখব, তাই না? তাই বলে রিক্ত রুম্পা কিভাবে ওড়না পরত বা পরে সেটা তো জানি না। নিশা সাদের অপরাধবোধ আর না বাড়িয়ে হালকা গলায় বলে, বউকে দেখেন ভালো কথা, বউ ওড়না পরেছে কি পরেনি সেটা অবশ্যই দেখবেন, তবে এটা যেন আর কোনো মেয়েদের বেলায় না হয়। আজকে এই প্রথম আর শেষবার বলছি, তবে সেটা যদি না মানেন সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। সাদ তাকিয়ে আছে, ধীরে ধীরে বলে, আর 3 বেলা আমার সাথে খাওয়ার চেষ্টা করবেন। সবসময় এটা পসিবল না নিশামণি, আর চাকরি পেলে? তখনকার কথা আলাদা। চাকরি পেলে লাঞ্চ টাইমে যদি না আসতে পারেন তখন ফোনে কথা বলবেন, এর অন্যথা হলে সেটা এক্সেস হিসাবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড। আর নিশা ভাবছে, সে ভেবে পাচ্ছে না কিছু। এই লোকের আর একটা ত্রুটিও তার মাথায় আসছে না এই মুহূর্তে। শ্বাস ফেলে বলে, আর একদিন বলবো। বলতে বলতে নিশা কিছু একটা মনে করার ভঙ্গিতে হাতের মুঠি থেকে 3000 টাকা বের করে দিয়ে সাদকে বলে, শ্বশুর বাবা দিয়েছেন। শ্বশুর বাবা? উনি বাবা ডাকতে নিষেধ করেছেন, আর কি ডাকবো? ঝটপট স্বতঃস্ফূর্ত জবাব নিসার। সাদ অবাকের সুরে বলে, কখন দেখা হলো? নিসা ধীরে ধীরে সবটা সাদকে খুলে বলতেই সাদ নিসার হাত থেকে টাকাটা নিয়ে টাকাটা উল্টে পাল্টে দেখে হাসলো। নিসা বলে, আপনাকে রাত 12টায় মাছ বাজারে যেতে বলেছে, তাজা বিষখালির ইলিশ খেতে চাইলে নিয়ে গিয়ে আনবেন। সাদ ভেতরে ভেতরে ভীষণ খুশি, তার মন ফুরফুরে। নিসা বুঝতে পারল সেও খুশি ভীষণ। হঠাৎ শুনতে পেল সাদ বিড়বিড় করে বলছে, মেয়েদের থেকে কম ড্রামা জানে না এই লোক। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।